তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে, কখনো থামছে তো কখনো আবার শুরু হচ্ছে। সঞ্জয়দা একটা সিগারেট ধরিয়ে তাতে শোক টান দিতে দিতে বলল, আচ্ছা, এই আবহাওয়ায় আজকে একটা গা ছমছমে ভূতের গল্প হলে কেমন হয়? তার কথা শুনে যতীন বলে উঠল, আরে ধুর, ভূতের গল্প মানেই তো ওই ঝুড়ি ঝুড়ি অবাস্তব কথাবার্তা। আর এই মুহূর্তে কে ভূতের গল্প তৈরি করে আমাদের শোনাতে যাবে বলো দেখি? তার চেয়ে বরং কারোর যদি কখনো কোনো রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকে সেটাই না হয় শেয়ার করা যাক। এই সৌম্য, তুমি শোনাও না একটা গল্প। তোমার তো অনেক অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা আছে। বর্তমানে চাকরি সূত্রে আমাকে ব্যাঙ্গালোর থাকতে হয়। অফিস কলিগ সায়ন, যতীন এবং সঞ্জয়দার সাথে আমার খুব ভালো পরিচয়। সেই সঙ্গে আমরা খুব ভালো বন্ধুও। প্রতি উইকেন্ডেই আমরা তিনজন সঞ্জয়দার কোয়ার্টারে আসি আড্ডা দিতে। হাসি ঠাট্টায় আমাদের আসর বেশ জমেই ওঠে। চায়ের কাপে চুমুক দিয়ে আমি বললাম, একটা ঘটনা আছে যেটা আমি তোমাদের এর আগে কখনো শোনাইনি, তবে সে ঘটনা তোমরা বিশ্বাস করবে কি? বড়ই ভয়ঙ্কর, বীভৎস সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও আমার গায়ে কাটা দেয়। আরে বলোই না, শুনি তো আগে। সঞ্জয়দা বলল, বেশ, শোনো তবে। আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা। কমার্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হলে আমার ইচ্ছে হলো কোথাও গিয়ে ঘুরে আসা, কিন্তু বাবার কাছে আবদার করায় তিনি জানালেন তার পক্ষে ব্যবসা ছেড়ে এই সময়ে ঘুরতে যাওয়াটা ঠিক হবে না। এদিকে বাবা আমাকে বন্ধুদের সঙ্গেও ছাড়বে না। অগত্যা গিয়ে ধরলাম আমার ঠাকুরদাকে। তিনিও ভ্রমণ পিপাসু মানুষ, এককালে প্রচুর ঘুরেছেন। আমার কথা শুনে হেসে বললেন, চিন্তা নেই, আমি দেখে নিচ্ছি দাদু ভাই। আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। তুমি শুধু তোমার বন্ধুদের সাথে কথা বলে ঠিক করে নাও তোমরা কোথায় যেতে চাও। কলেজে আমার বন্ধু বলতে রিতম, অভি এবং অঙ্কিত ছাড়া তেমন কেউ নেই। তবে ওদের মধ্যে রিতম আমার বেস্ট ফ্রেন্ড। ও কলেজের বাকি ছেলে মেয়েদের থেকে অনেক বেশি স্মার্ট ছিল সেই সময়। যেমন বুদ্ধিমত্তা, তেমনই ব্যায়াম করা পেশিবহুল শরীর। রিতম আধুনিকতায় বিশ্বাসী। ওর ফ্লুয়েন্ট ইংলিশ এবং কথা বলার ধরন অধ্যাপকদের মুগ্ধ করেছে বারবার। প্রথমে ওর সঙ্গেই আমার বন্ধুত্ব হয়। তারপর অভি, অঙ্কিত এই দুজনের সঙ্গেও ভাব জমে যায় অল্প সময়ে। ঠাকুরদার কথা মতো আমি 3 বন্ধুকে ফোন করে এই ব্যাপারে জানালাম। ঘুরতে যাওয়ার কথা শুনে রিতম এক পায়ে রাজি হলেও অভি এবং অঙ্কিত কিন্তু প্রথম দিকটায় রাজি ছিল না। পরে অবশ্য আমার অনুরোধে তাদেরও রাজি হতে হয়। এবার পালা একটা ভালো জায়গা ঠিক করা। ওদের মধ্যে কেউ বলল দার্জিলিং, তো কেউ মন্দারমণি, আবার কেউ দীঘা বা পুরী। কিন্তু এই জায়গাগুলোতে আমরা সবাই কোনো না কোনো সময় ঘুরে এসেছি, আর দীঘা পুরীতে তো হামেশাই যাওয়া হয়। ওদের মতামত শুনে আমি বললাম, আমার মাথায় কিন্তু একটা জায়গার নাম এসেছে। বিভিন্ন ম্যাগাজিনে এই অঞ্চলটির সম্পর্কে আমি বহুবার পড়েছি। সেখানকার গ্রাম, পাহাড়ি অঞ্চল এবং ঘন অরণ্য জুড়ে অনেক মিথও নাকি ছড়িয়ে আছে। সুতরাং অ্যাডভেঞ্চার করতে গেলে এরকম একটা জায়গারই প্রয়োজন বলে তো আমি মনে করি। গুয়াহাটি শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী আসামের মরিগাঁও জেলার একটি গ্রাম, নাম তার মায়াম। পৌরাণিক মিথ ও ঐতিহাসিক গল্পগাথায় গাথা সেই অঞ্চলকে ঘিরে কতই না রহস্যময় কাহিনী লুকিয়ে রয়েছে তা আমাদের অজানা। তবে স্বচক্ষে সেই সব দৃশ্য উপভোগ করার কিন্তু মজাই আলাদা। তাহলে তোদের কি মত? রিতম প্রায় লাফিয়ে উঠে বলল,
ওয়েট ওয়েট, হোয়াট ডিড ইউ সে? মিথ, অজানা রহস্য, ওয়াও! তার উপর আবার ডেন্স ফরেস্ট অ্যান্ড হিল এরিয়া। সিরিয়াসলি স্যাম, নাথিং বেটার দ্যান দ্যাট। আমাদের উৎসাহ দেখে অভি এবং অঙ্কিত আর আপত্তি জানাতে পারল না। ওদিকে আমার একা যাওয়ার ব্যাপারে বাবা আপত্তি জানালেও ঠাকুরদার কথায় তিনিও পরে আর কিছু বলেননি। সন্ধ্যার পর ঠাকুরদা একবার আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। সময় মতো তার ঘরে গিয়ে দেখলাম ঠাকুরদা বিছানায় আধশোয়া হয়ে তার গ্রামোফোনটিতে বেশ পুরনো দিনের একটি গান শুনছেন। দরজা খোলার শব্দ পেয়ে তিনি চোখ মেলে আমার দিকে তাকিয়ে বললেন, এসো দাদু ভাই, এসো। এরপর তিনি পাশের ডেস্কের ওপর রাখা গ্রামোফোনটিতে চলতে থাকা গানটি বন্ধ করে বললেন, তোমাকে কিছু কথা বলবো বলেই আজ তোমাকে ডেকেছি। আমি জানি তুমি এর আগেও বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করেছ, সেখানকার অরণ্যে রাত্রি যাপনও করেছ। তবে সেখানে তোমার সাথে পরিবারের লোকজন ছিল, আর সেই সব অঞ্চলগুলো ছিল বেশ নিরাপদ। কিন্তু তোমরা আগামী দিনে যে অঞ্চলে বেড়াতে যাচ্ছ সেই অঞ্চলটি কিন্তু বহুকাল আগে থেকেই রহস্যের ঘেরাটোপে বন্দী। জাদু এবং মায়াং এক সূত্রে গাঁথা। এখানকার বেজ ও কবিরাজরা মন্ত্রগুপ্তির সাধনায় সিদ্ধকাম বলে দাবি করেন। লোকে বিশ্বাস করে এখনো এই অঞ্চলের ওঝা বা তান্ত্রিকরা মন্ত্রপাঠের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড ঘটাতে সক্ষম, যেমন মোহিনী, পণ, লুকি, বাতিস, বাঘ, বন্ধ, বিক, বন, জুই নিবারণী এবং আরও অনেক। প্রতিটি মন্ত্রের বিশেষ ক্ষমতাও রয়েছে। যেমন লুকি মন্ত্রে একজন মানুষকে নিমিষে উধাও করে দেওয়া সম্ভব, আর বিখ বন মন্ত্রে শত্রুকে বিনা যুদ্ধে হত্যা করাও সম্ভব। মোহিনী বন মন্ত্রে মানুষ পোষা বিড়ালের মতো আচরণ করা শুরু করে। এমনই কালো জাদু আর গুপ্ত বিদ্যার পীঠস্থান ওই মায়াং। ঠাকুরদার বলা কথাগুলো আমি তখন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। হুঁশ ফিরল ঠাকুরদার কথাতেই। কি হলো দাদু ভাই, হ্যাঁ? কি ভাবছো অমন এক মনে? দাদু, তুমি অতীতে কখনো এমন কোনো কিছু অনুভব করেছো যা তোমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল? হ্যাঁ দাদু ভাই, অনেকবার। আমার যজমানির জীবনে এমন অনেক কিছুই অনুভব করেছি বা দেখেছি যার সঠিক ব্যাখ্যা আমি আজও পাইনি। সেসব কথা না হয় অন্য এক সময় হবে। তবে তোমার সুরক্ষার জন্য আমি তোমাকে কিছু দিতে চাই, কিন্তু তার আগে কিছু গুরুত্ব পরামর্শ তোমার নিয়ে রাখা উচিত, যা তোমার আগামী অভিযানে কাজে আসবে। জঙ্গলে রাত্রি যাপনের অভিজ্ঞতা তোমার আছে, সুতরাং সে ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। প্রয়োজনীয় জিনিস কি কি নেবে তা তুমি ভালো করেই জানো। সেখানে গিয়ে কি করবে এবং কি করবে না সেই ব্যাপারে তোমার অগাধ জ্ঞান। এবার সেই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মন দিয়ে শোনো। একজন গাইড অবশ্যই সঙ্গে রাখবে এবং তার পরামর্শ মেনে চলবে। আর যদি গাইড না পাওয়া যায় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, ম্যাপের সাহায্যে সঠিক পথ খুঁজে নেওয়া যাবে। গভীর জঙ্গলে কোনো পরিত্যক্ত বাড়ি বা কুঁড়ে ঘর জাতীয় কিছু। কথাগুলো বলে ঠাকুরদা তার ঘরের সিংহাসনের পাশ থেকে একটি কাচের শিশি নিয়ে এসে আমার হাতে দিয়ে বললেন, দাদু ভাই, এই দেখো, এর মধ্যে আছে পবিত্র গঙ্গা জল, যা তোমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। গভীর জঙ্গলে কখন কি যে হয়ে যায় তা তো আমাদের ধারণার বাইরে, তাই না? কিন্তু ঈশ্বরের শুভ শক্তির কাছে সেই সব অশুভ শক্তিরা
হার মেনেছে সর্বদা। তবে একথা সত্যি যে অশুভ শক্তির ক্ষমতাও মাঝে মাঝে ভয়াবহ আকার ধারণ করে এবং তাতে মানুষেরও ক্ষতি হয় প্রচুর। আর সেই শক্তির হাত থেকে বাঁচতেই মানুষ পবিত্র বস্তুকে তার শরীরে ধারণ করে, যেমন আমাদের এই পৈতে, যার আর এক নাম যজ্ঞোপবীত। পৈতের এই 3টি গিট বন্ধকে বলা হয় ব্রহ্মগ্রন্থি, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত গ্রন্থি। 9 দেবতার নাম স্মরণে তৈরি 9 সূত্রের এই যজ্ঞোপবীতকে অতি পবিত্র বলে গণ্য করা হয়। পর্যাপ্ত মতো জিনিসপত্র নিয়ে আমরা 4 বন্ধু রওনা দিলাম রহস্যে ঘেরা মায়াংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি স্টেশনে যখন ট্রেন এসে থামল তখন বেলা 3:15। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট থাকায় এই পরিস্থিতি। স্টেশন থেকে নেমে দেখলাম একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভারকে মায়াং যাওয়ার কথা বলা হলে আমি লক্ষ্য করলাম সে তখন অবাক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে রয়েছে। এমন সময় রিতম বলে উঠল, अरे चाचा चलिए ना, ऐसे भी बहुत देर हो गया है, अब और रुकने का मन नहीं करता। चाहे तो आप डबल पैसा ले लीजिए, लेकिन चलिए प्लीज। আমার মনে হলো লোকটা যেন সত্যি যেতে চায় না সেখানে, কিন্তু ডাবল পয়সার লোভ সে সামলাতে না পেরেই একরকম রাজি হয়ে যায়। ব্যাকপ্যাকগুলো গাড়ির ডিকিতে রেখে আমরা গাড়িতে উঠে বসলাম। এখনও প্রায় মিনিট 40-এর পথ। তবে প্ল্যান অনুযায়ী আমরা সেই গ্রাম থেকে বেশ খানিকটা দূরত্বেই নামব। ড্রাইভারের পাশের সিটে বসে আমি তাকে সবটা বুঝিয়ে দিলাম। ড্রাইভারটি তখন আমার দিকে একবার চেয়ে নিয়ে প্রশ্ন করল, बाबूजी आप लोग कहाँ से आए हैं? কলকাতা। अरे वाह, आप लोग बंगाली आছেন। হ্যাঁ, তুমিও তো বাংলা জানো দেখছি চাচা। हाँ बाबू, थोड़ा थोड़ा जानी। असल में यहाँ पे एक समय बहुत सारा बंगाली आना जाना छिलो। उन लोगों के साथ कोथा बोलते बोलते थोड़ा थोड़ा हम भी सीख गए। আচ্ছা, তবে এখন আর কেউ আসে না? हाँ बाबू आसे, लेकिन লেকিন लेकिन बाबूजी वो जंगले এখন কেউ कदम राखे ना। बहुत साल पहले একটা घटना ঘটেছিল, তারপর থেকে प्रशासन उस जंगल में लोगों का आना जाना बंद करिए दिलो। कुछ फॉरेस्ट गार्ड भी उस जंगल के आसपास लगाना हुए छिलो, लेकिन बाबूजी डरावना किछु देखे भय पे ताराও পালিয়ে গেছে। सूरज डूबने के बाद ये जंगलेर आशेपाशे क्यों जाए ना बाबूजी, एमनकी दिनेर बेलातेও ना। लोग कहते हैं कि इस जंगल में चुन्नी रहता है। चुन्नी सबकी मौत के पीछे उसका ही हाथ थी। চুন্নি? চুন্নি কে? वो एक डायन है, डायन। यहाँ का लोग चुन्नी के नाम से ही डरते हैं बाबूजी। ওয়াও, ব্রিলিয়ান্ট চাচা, কিন্তু ডাইনির গল্প শুনিয়ে আমাদের ভয় পাইয়ে লাভ হবে না যে। অ্যাডভেঞ্চার তো আমরা করবই, কি তাই তো গাইজ? আহ রিতম, সব জায়গায় ঠাট্টা নয় ভাই। চাচা, তুমি ওদের কথায় কিন্তু কিছু মনে করো না। আচ্ছা, তুমি বললে সবকি মত, কাদের মৃত্যু ঘটেছিল চাচা? আর এইসব ব্যাপারে তো কোথাও কিছু লেখাও হয়নি, এমনকি কোনো নিউজও তো তৈরি হয়নি। नहीं बाबू, एमन बहुत घटना घटे এই দুনিয়ায়, কিন্তু কোটা খবর হয়ে সামনে আসে আমাদের। इस दुनिया में এরকম अनजान घटनाর অভাব নেই बाबू। ये घटना भी एक अनजान घटना की तरह ही रह गया है। वैसे उस घटना के बारे में मुझे बहुत कुछ मालूम नहीं, पर बहुत डरावना हादसा था। बस इतना ही बता सकता हूँ। ড্রাইভার চাচার মুখে কথাগুলো শুনে আমাদের মনের কৌতূহলটা আরও মাথাচাড়া দিয়ে উঠল। একমাত্র অভিকেই দেখলাম সে চুপচাপ বসে আছে। ছেলেটা বরাবরই একটু ভীতু টাইপের। নিজেদের মধ্যে গল্পগুজব এবং বিভিন্ন ধরনের প্ল্যান করতে করতে কখন যে আমাদের ট্যাক্সি চন্দ্রপুর চলে এসেছে তা খেয়ালই করিনি। ড্রাইভার চাচা আরও কিছু দূর এগিয়ে গাড়িটা থামিয়ে বলল,
बाबू, लगता है हम लोग पहुंच गए। ये पहाड़ी जमी पार करे आप लोग उस जंगले पहुंचे যেতে পারবেন। उस जंगल से होके पूब के दिशा में जाओगे तो एक गांव मिल जाएगा। ওখানে আপনারা থাকতে পারবেন। তবে অনেকটা রাস্তা, आप लोग पैदल যেতে পারবেন তো? গাড়ি থেকে নেমে আমরা দেখলাম রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত অসমতল জমি এবং দূরে জঙ্গলে ঘেরা পাহাড়ের কিছু অংশ। গাড়ির ডিকি থেকে ব্যাকপ্যাকগুলো নামিয়ে নিয়ে বললাম, হ্যাঁ সব পারবো, আমরা সব বন্দোবস্ত করেই এসেছি এখানে। ঠিক है, तो फिर अभी मैं चलता हूँ। সাবধানে থাকবেন, ভগবান আপ সবকা ভলা করে। এরপর সে তার পাওনা গন্ডা বুঝে নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল এবং আমরাও যে যার ব্যাগপত্র পিঠে বেঁধে পা বাড়ালাম প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতেই দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। পশ্চিমের আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে। মেঘের গুড়গুড় আওয়াজ প্রান্তরে প্রান্তরে প্রতিধ্বনিত হচ্ছে। ঠান্ডা বাতাসের স্পর্শে আমাদের ক্লান্ত শরীরগুলো যেন জুড়িয়ে যাচ্ছে। মুভ মুভ এভরিওয়ান, স্যাম আমরা কিন্তু ঠিকই দিকে এগোচ্ছি। অঙ্কিত একটু জোরে হাঁট ভাই, না হলে এই ঝড়ের মধ্যে পড়ে দফারফা হয়ে যাবে। ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কড়মড় শব্দে বাজ পড়ছে কিছুটা দূরত্বে। বর্ষাতিগুলো বার করে সেগুলো আমরা পড়ে ফেললাম। দিনের আলো এখন প্রায় নেই বললেই চলে। বেশ খানিকক্ষণ হাঁটার পর দিন শেষের সামান্য আলোটুকুতে জঙ্গলে ঢোকার প্রান্তটা চোখে পড়ল। গাছে গাছে শোঁ শোঁ আওয়াজ তুলে ঝড় বোধহয় শুরু হয়েই গেল। এইসব অঞ্চলে একবার বৃষ্টি শুরু হলে সহসা তা থামতে চায় না। তবে মুশকিলটা হলো তাঁবু ফেলা নিয়ে। এই হাওয়ায় সেই তাঁবু টিকলে হয়। ব্যাগ থেকে টর্চগুলো বার করে জ্বালিয়ে নিয়ে প্রবেশ করলাম জঙ্গলের ভেতরে। কিন্তু কয়েক পা হাঁটার পর একটা ব্যাপার লক্ষ্য করে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। টর্চের আলোয় দেখলাম গাছের গোড়ায় গোড়ায় লাল সুতো বাঁধা রয়েছে। কিন্তু এর কারণ কি হতে পারে তা আমার বোধগম্য হলো না। স্যাম, ওখানে কি করছিস? তাড়াতাড়ি চল, একটা জায়গা দেখে আমাদের তাঁবু ফেলা দরকার, না হলে সারা রাত এই বৃষ্টি মাথায় নিয়ে। অভি কথাটা শেষ করার আগেই দমকা বাতাসের চোটে একটা বিশাল শুকনো হলক গাছ হুড়মুড় করে আমাদের চলার পথের মাঝে ভেঙে পড়ল। সাবধান সবাই বলে চেঁচিয়ে উঠলাম আমি। আর ঠিক তারপরেই বেশ কয়েক গজ দূরে বাজ পড়ার তীব্র শব্দে আমাদের সবার কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। অনবরত বিদ্যুতের চমকে দুলতে থাকা গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই কোনো ডাইনি তার মন্ত্র বলে সারা জঙ্গল জুড়ে এরকম এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। এবার যেন একটু ভয় ভয়ে করতে লাগলো আমার। ভেঙে পড়া গাছটিকে পেরিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করলাম। স্যাম, এখানে তো দেখছি ভীষণ খারাপ অবস্থা। কোথায় তাঁবু ফেলা যায় বলতো? একটা সেফ জায়গা তাড়াতাড়ি বার করতে না পারলে মুশকিল হয়ে যাবে ভাই। আমার যা মনে হচ্ছে এখানে এই মুহূর্তে ক্যাম্প করাটা নিরাপদ নয়, কারণ যখন তখন গাছ ভেঙে পড়তে পারে। বাতাসের গতিবেগ না কমা পর্যন্ত কিছুই ভাবতে পারছি না। সুতরাং এখন আমাদের এগিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এদিকে বাতাসের দাপট কমার বদলে তা যেন বেড়েই চলেছে। সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। সারা অরণ্য জুড়ে মুষলধারায় ঝরে পড়া বৃষ্টির শব্দ গুঞ্জিত হচ্ছে। এমন সময় অঙ্কিতের কোকিয়ে ওঠার শব্দ শুনে ঘুরে তাকালাম। টর্চের আলো ফেলে দেখলাম ডান পায়ের পাতা চেপে ধরে মাটিতে বসে পড়েছে ও। আরে কি হলো তো, বসে পড়লি কেন? আরে তাড়াতাড়ি চল, এখন কিন্তু বসার সময় নয় অঙ্কিত। হাঁটার ক্ষমতা থাকলে তো হাঁটবো রে ভাই, একটা গর্তের মধ্যে পড়ে পাটা বোধহয় মুচকে গেছে। উফ, না হচ্ছে। হোয়াট দ্য ফাক, ইজ ইট টুইস্টেড? শিট শিট শিট, এখন এরকমটা হতে হলো। ও ডিয়ার লর্ড, হেল্প আস। তোরা শান্ত হয় একটু। অঙ্কিত, কাম অন ব্রো, গেট আপ। আমার হাতটা ধরে উঠে দাঁড়া। ভীষণ যন্ত্রণা করছে রে ভাই, উঠে দাঁড়াতে পারছি না যে। কিচ্ছু হবে না তোর, আমরা আছি তো। আমি আর অভি দুজনে মিলে তখন অঙ্কিতকে তুলে দাঁড় করাই। আমাদের দুজনের কাঁধে ভর রেখে ধীরে ধীরে হাঁটতে থাকে সে।
কলকাতা ফিরে যদি জিম না জয়েন করেছিস তখন তোকে আমি মজা টের পাওয়াবো অঙ্কিত। অঙ্কিতকে উদ্দেশ্য করে রিতমের বলা কথাগুলো শুনে হো হো করে হেসে উঠতেই অঙ্কিত বলল, হ্যাঁ, আমার এখন এই অবস্থা দেখে তোদের তো হাসিই পাবে। হাস হাস, আরো জোরে হাস। তবে এক্সামের সেই দিনগুলোর কথা কিন্তু ভুলে যাস না। হাঁটতে হাঁটতে আরও কিছুটা পথ অতিক্রম করলাম আমরা। এখানে জঙ্গল বেশ গভীর। রিতমকে দেখলাম হঠাৎই দাঁড়িয়ে পড়ে টর্চের আলোয় সামনের দিকে কি যেন দেখার চেষ্টা করছে। কিরে, কি হলো? তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? ভাই, একটা কিছু দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না? ওই যে দেখ দেখ, ওই ছোট্ট একটা উডেন হাউস। কাঠের বাড়ি? সে কিরে, এখানে কাঠের বাড়ি আসবে কোথা থেকে? এ ভুল দেখছিস না তো? আমাদের আরেকটু এগিয়ে দেখা উচিত। আর যদি সেটা কোনো বাড়ি হয়ে থাকে তাহলে তো দারুণ ব্যাপার। বেশ খানিকটা এগিয়ে এসে আমরা দেখলাম সত্যিই সেটা একটা কাঠের বাড়ি। বেশ পুরনো বলেই মনে হচ্ছে সেটা। একতলা হলেও বেশ উঁচু সেই বাড়িটার গা বেয়ে উঠেছে নাম না জানা সব আগাছার দল। বাড়ির বিভিন্ন জায়গা থেকে ভেঙে গিয়েছে কাঠের অংশ। অঙ্কিতকে বাড়িটার একপাশে বসিয়ে রেখে আমরা ভালো করে বাড়িটাকে ঘুরে দেখতে লাগলাম। একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল আমাদের। দেখলাম সারা বাড়িটাকেই লাল সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং দরজায় ঝুলছে বহু পুরনো জং ধরা একটি তালা। জঙ্গলে ঢুকে গাছের গোড়ায় গোড়ায় এমনই লাল রঙের সুতো বাঁধা দেখেছিলাম। তাহলে আমার সন্দেহটাই কি ঠিক? তবে এই ব্যাপারে আমি নিশ্চিত যে এখানে কেউ বসবাস করে না। এই এই লাল সুতো, লেবু এসব বাঁধা হয়েছে কেন বলতো? ভেতরে কি ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক চলে নাকি? বুঝতে পারছি না ঠিক। তবে একটা সন্দেহ যে আমার মনেও দানা বেঁধেছে। কিরকম সন্দেহ? জঙ্গলে প্রবেশের পর আমি বেশ কয়েকটা গাছের গোড়ায় এরকমই লাল সুতো বাঁধা দেখেছিলাম। এখন এই বাড়িতেও লাল সুতোর বন্ধন। মনে হচ্ছে কেউ যেন এই বাড়িটিকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিছু তো একটা নিশ্চয়ই চলতো এই বাড়িতে। ভাই, তোদের পর্যবেক্ষণ শেষ হলো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? অঙ্কিতের পায়ের অবস্থাও ভালো নয়। স্যাম, I think it's an abandoned house. So what the fuck are we waiting for? এইভাবে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার তো কোনো মানেই হয় না। এই বলেই রিতম এক ধাক্কায় দরজাটা খুলে ফেলল এবং দরজায় ঝোলানো জংধরা জীর্ণ তালাটা ভেঙে পড়ার সাথে সাথে লাল সুতোর বাঁধনটাও ছিঁড়ে পড়তে দেখা গেল। ঠাকুরদার বলা একটা কথা সেই সময় আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, জঙ্গলে কোনো পরিত্যক্ত বাড়ি দেখলে সেটাকে তৎক্ষণাৎ এড়িয়ে যেতে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমনই যে একটা আশ্রয় না পেলেই নয়। এমন সময় হঠাৎ বেশ খানিকটা দূরত্বে কিসের একটা চাপা গর্জন শোনা গেল। আমরা টর্চের আলো ফেলে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলাম, কিন্তু কিছুই দেখা গেল না। বোধহয় কোনো বন্য জন্তুর গর্জন হবে। অঙ্কিতকে ধরাধরি করে আমরা ঘরে নিয়ে চলে এলাম। দরজা বন্ধ করতে যাব এমন সময় কাছেই কোথাও কারো পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো ভেজা ঘাস জমির ওপর দিয়ে ছলাৎ ছলাৎ শব্দ করতে করতে কেউ যেন দৌড়ে চলে গেল। ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা কাকের কর্কশ ডাক ভেসে এলো। রাতের বেলা কাকের ডাক বড়ই অশুভ বলে মানা হয়। গাটা কেমন যেন ছমছম করে উঠল। টর্চের আলো ফেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে, কিন্তু হাওয়ায় দুলতে থাকা দানবের মতো গাছপালা আর পরন্ত বৃষ্টির ফোঁটা ছাড়া অন্য কিছুই চোখে পড়ল না আমার। ঘরের ভেতরে একটা পায়া ভাঙা খাট ছাড়া তেমন কোনো আসবাবপত্র নেই। টর্চের আলোয় দেখলাম ঘরের এক পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। মনে হয় ওপরে কোনো ঘর রয়েছে। ঘুটঘুটে সেই অন্ধকার ঘরে কিসের একটা মোটকা গন্ধ নাকে ভেসে আসতে লাগলো আমাদের। বন্ধ জানলা দুটো খুলে দিতেই গন্ধটাও আস্তে আস্তে কেটে যেতে আরম্ভ করল। ব্যাগ থেকে বড় সাইজের একটা মোমবাতি বার করে সেটাকে জ্বালিয়ে দিতেই ঘরের অন্ধকার বেশ কিছুটা কেটে গেল। ব্যাগ থেকে বড় মাপের স্লিপিং ম্যাটটা বার করে ঘরের মেঝেতে বিছিয়ে দিলাম।
বর্ষাতিগুলো খুলে একপাশে রেখে তোয়ালে দিয়ে গা হাত পা ভালো করে মুছে নিলাম। অনুভব করলাম ঘরের ভেতর শীতলতা যেন আরও বেশি। চাদরগুলো ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। মোমবাতি দানিটা রাখলাম আমাদের মাঝে। মনে হলো ঘরের প্রতিটি কোনায় কোনায় ঘাপটি মেরে বসে থাকা অন্ধকারের ভেতর থেকে কারা যেন আমাদের উপর লক্ষ্য রেখে চলেছে। সময় তখন রাত 8টা। বাইরে ঝড়ের প্রকোপ কমে এলেও বৃষ্টি হয়ে চলেছে অঝোর ধারায়, সেই সঙ্গে মেঘের গুরু গম্ভীর ডাক। কিরে অঙ্কিত, ব্যথা কমলো? না রে ভাই, এত তাড়াতাড়ি কমে যাবে নাকি? ব্যথার জায়গায় মলম লাগাতে লাগাতে অঙ্কিত বলল, গাইস, দিস প্লেস ইজ ডেফিনেটলি অ্যাবেন্ডেন্ড। দরজায় ঝুলিয়ে রাখা জীর্ণ তালাটি দেখেই আমার বাড়িটাকে বেশ পুরনো বলেই মনে হয়েছিল। তবে তোরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কোন ব্যাপারের কথা বলছিস তো? যে বাড়িতে দীর্ঘদিন ধরে মানুষের পা পড়ে না, সেই বাড়িতে কিন্তু মাকড়সার জাল বা ধুলোর আস্তরণ পড়াটা স্বাভাবিক। কিন্তু এখানে তো সেই সবের চিহ্ন মাত্র নেই। কিছু বুঝতে পারছিস? রিতমের এই কথার গুরুত্ব যে কতটা তা বুঝতে পেরে আমি ঘরের প্রতিটি কোনায় কোনায় টর্চের আলো ফেলে দেখতে লাগলাম। না, কোনো রকম মাকড়সার জাল তো চোখে পড়ল না। সত্যি অদ্ভুত একটা ব্যাপার। তবে কি কেউ এই বাড়িতে নিয়মিত যাতায়াত করে? নাহলে দরজায় ওরকম একটা জং ধরা তালা ঝুলিয়ে রাখার কারণটাই বাকি। আর বাড়িটাকে এরকম লাল সুতো দিয়ে বেঁধেই বা রাখা হয়েছিল কেন? নিজের মনেই প্রশ্নগুলো করলাম আমি। আমার কিন্তু একদমই পছন্দ হচ্ছে না এই জায়গাটা। কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। রিল্যাক্স অভি, আমরা সবাই আছি এখানে। তাছাড়া ভোর হতেই তো আমরা এই জায়গা ছেড়ে বেরিয়ে যাব। আজ রাতটুকু যে করেই হোক আমাদের এখানেই কাটিয়ে নিতে হবে। সারাদিন যা ধকল গেল তাতে একটু বিশ্রামেরও তো প্রয়োজন নাকি? রিতমের দিকে চোখ পড়তেই দেখলাম ও যেন কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করছে। আমি কিছু বলতে যাব এমন সময় মুখে আঙুল দিয়ে আমায় চুপ করতে বলল সে। অভি এবং অঙ্কিত ইশারা করে জানতে চাইল কি হয়েছে ব্যাপারটা। রিতম ফিসফিসিয়ে বলল, ডিড ইউ গাইস হিয়ার দ্যাট? কি শোনার কথা বলছিস? কি হয়েছে? ভালো করে শোন তোরা, একটা খড় খড় আওয়াজ আসছে না কোথা থেকে? বৃষ্টির আওয়াজে ভালো করে কিছু শোনার উপায় নেই, কিন্তু তাও আমরা প্রত্যেকে শুনলাম সেই আওয়াজটা। ক্ষীণ একটা শব্দ, ঠিক যেমন ধারালো কিছু দিয়ে কাঠের উপর আঁচড় কাটলে যেরকম শব্দ উৎপন্ন হয় ঠিক তেমনই। মনে মনে ভাবলাম এই কাঠের বাড়িতে অনেক রকম আওয়াজই তো হয়ে থাকে, এটাও হয়তো সেই রকমই কিছু। এই ভেবে ব্যাপারটিতে অতটা আমল আমরা দিলাম না। প্রত্যেকে অল্প অল্প করে শুকনো জাতীয় কিছু খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ধকলের পর সহজেই ঘুমের দেশে আমরা তলিয়ে গেলাম। শেষ রাতের দিকে হঠাৎই কারোর একটা করুণ সুরে কান্নার শব্দ কানে ভেসে এলো আমার, যেন কেউ ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। উঠে বসলাম। অভি আমার পাশেই শুয়েছিল। অভি, এই অভি বলে ওকে ডেকে তুলতে যাব, হঠাৎ খেয়াল হলো পাশে তো অভি নেই। এত রাতে কোথায় গেল ছেলেটা? কান্নার আওয়াজের উৎসটাও এবার যেন স্পষ্ট হলো আমার কাছে। ওপর থেকেই হয়তো আসছে সেই আওয়াজ। চেনা গলায় সেই কান্নার শব্দটা শুনে আমার মনে একটা সন্দেহ উকে দিল। তাহলে কি অভি অমনভাবে? বিলম্ব না করে তৎক্ষণাৎ রিতমকে ডেকে তুলে সিঁড়ি বেয়ে সোজা উঠে গেলাম ওপরে। ওপরে উঠেই সামনে একটা ঘর দেখতে পেলাম। দরজাটা ভেজানোই ছিল। দরজায় কান পাতেই সেই কান্নার শব্দটা আরও স্পষ্ট হলো। দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকেই আমরা যা দেখলাম তা আমাদের কল্পনা আরও বাইরে। আমি অবাক হয়ে দেখলাম ঘরের ঠিক মাঝখানে একটা মূর্তি দাঁড়িয়ে। মূর্তিটি মুণ্ডহীন এবং তার দুটো হাত তোলা রয়েছে মাথার উপরে, আর সেই দুই হাতের মুঠিতে ধরা রয়েছে পাহাড়ি ছাগলের বাঁকানো দুটো শিং। এরপর মূর্তির পায়ের দিকে চোখ পড়তেই আমার হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল। গবাদি পশুর পায়ের আকৃতির সেই দুটি পায়ের কাছে
বিবস্ত্র শরীরে উবু হয়ে বসে করুণভাবে কেঁদে চলেছে অভি, এবং ডান হাতের চেটোর ওপরের কাটা অংশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে ঝরে পড়ছে ওই মূর্তির পায়ে। অভি বলে চেঁচিয়ে উঠলাম আমি। আমার চিৎকারের সম্বিত ফিরে পেয়ে ভয়ার্ত গলায় আর্তনাদ করে একপাশে ছিটকে সরে আসে সে। পাশেই পড়েছিল ওর জামা কাপড়গুলো, সেগুলো কুড়িয়ে ছুড়ে দিলাম ওর দিকে। ছেলেটা ভয়ে কাঠ হয়ে আছে, মনে হলো কোনো এক অদৃশ্য বাঁধনে কেউ যেন ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমরা দুজনে ওকে ধরাধরি করে নিচে নামিয়ে নিয়ে এলাম। অঙ্কিতকে দেখলাম নিচে দাঁড়িয়ে, চোখে একরাশ ভয় এবং প্রশ্ন নিয়ে আমাদের দিকে চেয়ে আছে। রিতম দৌড়ে গিয়ে ব্যাগ থেকে একটা জলের বোতল বার করে সেটা অভির দিকে এগিয়ে দিয়ে বলল, আরে কি হয়েছিল তোর? হোয়াই ডিড ইউ গো দেয়ার? জল খেয়ে একটু ধাতস্থ হয়ে অভি বলতে শুরু করলো, গতকাল রাতে ঘুমের মধ্যে মেয়েলি গলায় কে যেন আমাকে ডাকছিল। চোখ খুলে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে। তার পরনে ছিল একটা কালো গাউন। তারপর সে আমার হাতটা ধরে আমাকে উপরের একটা ঘরের সামনে নিয়ে গেল। ঘরে ঢুকে আমাকে নিরাভরণ দেহে ওই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসতে বলল। আমি মন্ত্রমুগ্ধের মতো তার নির্দেশ মেনে চললাম। হঠাৎ করেই আমি অনুভব করলাম আমি যেন নিজের মধ্যেই নেই। কেউ যেন জোর করেই আমাকে দিয়ে কিছু করাতে চাইছে, চাইলেও আমি বাধা দিতে পারছি না। এরপর একটা ভাঙা হাড়ের টুকরো হাতে তুলে নিয়ে তার ধারালোর দিকটা আমার ডান হাতের চেটোর ওপর খানিকটা চিরে কয়েক ফোঁটা রক্ত ফেললাম ওই মূর্তির পায়ে। যন্ত্রণা হলো, কিন্তু মনের মধ্যে একটা তোলপাড় হতে শুরু করলো সেই সময়। এমন দুঃখ আমি আগে কখনো অনুভব করিনি, জানিস তো। বুক ফেটে কান্না বেরিয়ে এলো আমার। কেন কাঁদছি, কি জন্যই বা কাঁদছি, এত কষ্টই বা হচ্ছে কেন বুঝতেই পারলাম না। আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। সেই মেয়েটিকেও আর চোখে পড়ল না আমার। কোথায় যে চলে গেল সেই খেয়ালও নেই। দিস ইজ ভেরি আনইউজুয়াল। আর মূর্তিটাও কি ভীষণ রকমের অদ্ভুত। স্যাম, হোয়াট ডু ইউ থিঙ্ক? অভির হাতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে আমি বললাম, উইচক্রাফট। ইয়েস, আমি নিশ্চিত এমন আকৃতির মূর্তি পুজোর পিছনে অনেক ভয়ানক কারণ থাকে। তোরা দেখলি না ওই ঘরের চারিদিকে হাড়গুলো কেমনভাবে সাজিয়ে রাখা ছিল? বেশ কিছু পোড়া ছাইও কিন্তু আমার চোখে পড়েছে। বেদির উপর আঁকা বৃত্তের মধ্যে পাখির পালক, প্রাণীর শুকনো চামড়াও কিন্তু আমার চোখে এড়ায়নি। আর সেই জরাজীর্ণ পঞ্চমুণ্ডির আসন, যেখানে বসে আহ্বান করা হয় সেই সমস্ত শক্তির। সুতরাং এই সব কিছুই কিন্তু নেগেটিভ শক্তি সাধনে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কে হতে পারে ওই মহিলা? এই ঝড় বাদলের রাতে এখানে এবার সে কোথা থেকে এলো? এখনো এই ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত হতে পারছি না। তবে এই জঙ্গলকে ঘিরে যে মিথ প্রচলিত আছে, এই ঘটনার পর কিন্তু সেটাকে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। রিতম অভির পিঠে হাত রেখে বলল, অভি কাম অন ব্রো, যা হয়েছে ভুলে যা। ইট ওয়াজ জাস্ট আ ফাকিং নাইটমেয়ার। এসবের থেকে বেরিয়ে আসতে হবে তোকে। আর হ্যাঁ, উই নিড টু গেট আউট হিয়ার ASAP। ভোরের আলো তখনও ফোটেনি। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। অঙ্কিতের পায়ের ব্যথাটা কিছুটা হলেও কমেছে, মোটামুটি সে হাঁটতে পারছে। কিন্তু জঙ্গলের বেশ খানিকটা অংশ অতিক্রম করার পর আমরা আরও একটা কাঠের বাড়ি দেখতে পেলাম। একদম সেই বাড়িটার আদলে এটিও বানানো হয়েছে। বাড়িটার দরজাও খোলা রয়েছে। পরক্ষণেই একটা ব্যাপার আমরা একসঙ্গে টের পেলাম। এতক্ষণ যেটাকে আমরা অন্য একটি বাড়ি মনে করছিলাম, সেটা আসলে ওই বাড়িটাই। তার মানে এতটা রাস্তা হেঁটে আমরা আবারও সেই বাড়িটার সামনে এসেই উপস্থিত হয়েছি। রিতমকে কম্পাস চেক করতে বললে ও জানালো কম্পাস কাজ করছে না। সুতরাং দিক নির্ণয় করতেও সমস্যা হবে আমাদের। আরও একবার মোবাইলগুলো চেক করলাম,
কিন্তু নেটওয়ার্ক কারোর ফোনেই নেই। দাঁড়িয়ে না থেকে আমরা আবারও হাঁটা শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পর আমরা আবারও সেই বাড়িটার সামনে এসেই উপস্থিত হলাম। পথ যে ভালো মতোই হারিয়েছি তা বুঝতে আর বাকি রইল না আমাদের। সুতরাং ভোরের আলো ফোটা অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দূর থেকে আবারও সেই চাপা গর্জনটা আরও একবার ভেসে এলো। গাছের পাতায় পাতায় শব্দ তুলে কি যেন একটা উড়ে গেল মনে হলো। কাকের বিশ্রী কর্কশ ডাকটা আবারও শোনা গেল। অভির দিকে চোখ পড়তে দেখলাম ভয়ে ওর মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। অবশেষে পূবের আকাশ লাল হয়ে আমরা উত্তর পূর্ব কোণ ঠিক করে আবারও হাঁটা শুরু করলাম। না, এবার আর কোনো অসুবিধে হয়নি। তবে এরপর আমরা যা দেখলাম তাতে আমাদের শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেল। একটা বড় হলক গাছের মাঝ বরাবর একটা বিশাল বড় ভালুকের মৃতদেহ আটকানো রয়েছে এবং সেই মৃত ভালুকের বুক থেকে পেট পর্যন্ত ধারালো কিছু দিয়ে নৃশংসভাবে ফুঁড়ে ফেলা হয়েছে। তাজা রক্তে লাল হয়ে রয়েছে নিচের ঘাস জমি। আশেপাশে ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে রয়েছে সেই মৃতদেহের অভ্যন্তরীণ অংশগুলো। আমরা ভয়ার্ত দৃষ্টিতে সেদিকেই চেয়ে রইলাম। এই দৃশ্য দেখে অভি তখন একপাশে সরে গিয়ে বমি করতে শুরু করেছে। Holy crap! Who the hell did that? আমার খুব ভয় করছে ভাই। এবার এরকম নৃশংসভাবে একটা প্রাণীকে মেরে ফেলা কোনো মানুষের কাজ হতেই পারে না। তাহলে কি এই জঙ্গলে কোনো শিকারীর আগমন ঘটলো? কি মনে হয় তোদের? অবশ্যই, তবে সে কি ধরনের শিকারী তা কিন্তু আমাদের জানা নেই। আমার মনে হয় এই ঘটনাটা সদ্যই ঘটেছে। আর তাছাড়াও এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। সুতরাং আমাদের এবার যাওয়া উচিত। জঙ্গলের মাটি এখান থেকে আবারও উঁচু হতে শুরু করেছে এবং বেশ গভীরও। দিনের আলোয় আমরা অরণ্যের অপরূপ মায়াময় রূপের দর্শন পেলাম। সারা অরণ্য জুড়ে শাল, সেগুন, গামাই, হলম এবং জুটুলির মতো শয়ে শয়ে গাছের সারি অতন্দ্র প্রহরীর ন্যায় দণ্ডায়মান। গতকাল রাতের ব্যাপারটা কিছুই ভুলতে পারছি না আমি। ওরকমভাবে বসে কি করছিলাম আমি ওখানে, বলতে পারিস তোরা? নিজের উপর বড্ড লজ্জা হচ্ছে আমার। সত্যিই কি ওইসব উইচক্রাফটেরই অংশ? Will you please shut up? We are already fucked up. তার উপর তোর এই লজ্জা লাগা, খারাপ লাগা, ভয় লাগা এই সমস্ত বলে আমাদের আর মাথা খারাপ করিস না, কারণ আমরা অলরেডি রাস্তা হারিয়ে ফেলেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি জানি এই জঙ্গলের মধ্যে কিছু একটা আছে। হয়তো তোরা বিশ্বাস করছিস না, বাট স্যাম, তুই তো কিছু ফিল করে থাকবি। অভি, এসব বরং এখন থাক। আর রিতম, এখন কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয় ভাই। আমাদের কিন্তু একসঙ্গে এখান থেকে বেরোতে হবে। বাই দ্য ওয়ে, একটা ব্যাপারে আমি নিশ্চিত, এই উঁচু অংশটা পেরিয়ে ঢাল বেয়ে উত্তর পূর্ব দিক বরাবর চললেই আমরা গ্রামে ঢুকতে পারবো। কিন্তু সামনে এখনো অনেকটা রাস্তা। সুতরাং দেরি করে কোনো লাভ নেই ভাই, চল এগোতে থাকি। অতঃপর জঙ্গলের উঁচু অংশটা পেরিয়ে নিচে আসতেই দুপুর গড়িয়ে এলো। এইবার আমরা স্পষ্ট বুঝতে পারলাম গ্রামে পৌঁছানো আজ আর সম্ভব নয়। সুতরাং আমাদের আরও একটা রাত এই জঙ্গলেই কাটাতে হবে। সেই রাতে ঘটে যাওয়া ওই ঘটনার কথা মনে পড়লে এখনো আমার বুকের রক্ত হিম হয়ে আসে। দিন শেষে তখন অন্ধকার নামতে শুরু করেছে। সূর্য ডোবার পর মোটামুটি একটা জায়গা দেখে আমরা তাঁবু ফেললাম। কুড়িয়ে আনা শুকনো ডালপালাগুলোকে একপাশে জড়ো করে তাতে আগুন ধরালাম। নিজেদের মধ্যে কথা বলতে বলতে রাত অনেকটাই কেটে গেল। যেটুকু খাবার ছিল তা ভাগাভাগি করে খেয়ে যে যার নিজের ক্যাম্পে ঢুকে গেলাম। রাত তখন বেশ গভীর। হঠাৎ দূর থেকে ভেসে আসা এক পৈশাচিক গর্জন শুনতে পেয়ে আমি উঠে বসলাম। সেই সঙ্গে শুনতে পেলাম সেই পায়ের শব্দটা। নির্জন অরণ্যে স্পষ্ট শোনা যাচ্ছে সেই শব্দ। কেউ যেন লম্বা লম্বা পা ফেলে এদিকেই এগিয়ে আসছে। পায়ের শব্দটা এগিয়ে আসতে আসতে একসময় আমাদের তাঁবুর সামনে দিয়ে চলে গেল। জেগে বসে রইলাম বেশ কিছুক্ষণ। না, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না।
তাঁবুর সামনের দিকটা ফাঁকা করে বাইরে টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাঁবুর বাইরে জ্বালানো আগুনটাও তখন ক্ষীণ হয়ে এসেছে। এদিকে আমার তাঁবুর ঠিক সামনেই অভিরও তাঁবু রয়েছে। আমার হাতে তখন টর্চ ধরাই ছিল। অভিকে ডাকার জন্য বাইরে বেরোতে যাব, এমন সময় দেখলাম একটা বিশাল হাত তাঁবু সহ অভিকে শূন্যে তুলে নিল। টর্চের আলোতে আমি স্পষ্ট দেখলাম রক্তহীন ফ্যাকাশে সেই হাতে নীল নীল শিরা উপশিরাগুলো জেগে উঠেছে। ঈগলের চাইতেও দ্বিগুণ বড় এবং ধারালো নখ বিশিষ্ট সেই হাত কোনো মানুষের হতে পারে না। তার আকৃতি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তবে আমি নিশ্চিত জঙ্গলের সেই উঁচু অংশের গাছগুলোর আড়ালে আমি যাকে দেখেছিলাম এই সেই। দ্রুত তাঁবু থেকে বেরিয়ে আসি আমি। রিতম আর অঙ্কিতের তাঁবুর সামনে গিয়ে দেখি ভয়ে ওদের মুখগুলো ফ্যাকাশে হয়ে রয়েছে। আমার মতো ওরাও তবে চাক্ষুষ করেছে এই দৃশ্য। রিতম, অভিকে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছুতে আক্রমণ করেছে, আমাদের তাড়াতাড়ি ওকে খুঁজতে যেতে হবে। অঙ্কিত, এখন কিন্তু ভয় পেলে চলবে না। কোনো হিংস্র জন্তু হোক বা অন্য কিছু রুখে কিন্তু আমাদের দাঁড়াতেই হবে। আর শোন, তোদের ছুরিগুলো কিন্তু সঙ্গে নিস, আত্মরক্ষায় কাজে আসতে পারে। নিজের তাঁবুতে ফিরে গিয়ে ব্যাগ থেকে ছুরিটা বার করে নিলাম এবং সেই সঙ্গে দাদুর দেওয়া পবিত্র গঙ্গা জলের শিশিটাও। টর্চের আলোয় আমরা অভিকে জঙ্গলের এদিকে ওদিকে খুঁজে বেড়াতে লাগলাম, কিন্তু এত ডাকাডাকি করেও কোনো সাড়া পেলাম না ওর। হঠাৎই সেই সময় একটা আর্তনাদ ভেসে এলো আমাদের কানে। অভির চিৎকার না ওটা? আমরা ছুটে গেলাম সেই আওয়াজের উৎস অনুমান করে। আমার মনের ভেতর তখন একটা আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। মনে পড়ল সেদিনের দেখা সেই মরা ভাল্লুকটার কথা। এক বুক আশঙ্কা নিয়ে আমি গাছের উপরে উপরে টর্চের আলো ফেলে ফেলে দেখতে লাগলাম। হ্যাঁ, আমার আশঙ্কাই ঠিক। একটা হলং গাছের মাঝ বরাবর অভির ছিন্ন ভিন্ন মৃতদেহটা দেখতে পেলাম। ধারালো কিছু দিয়ে ওর বুক থেকে পেট পর্যন্ত নৃশংসভাবে চেরা হয়েছে এবং নিচে ছড়ানো রয়েছে রক্তাক্ত অঙ্গসমূহ। এই দৃশ্য দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কাঁপতে কাঁপতেই ওখানেই বসে পড়লাম। রিতম আমার পিঠে হাত দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। অভিকে আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু এই জঙ্গল থেকে আমাদের বেঁচে ফিরতেই হবে। আমরা দৌড়তে শুরু করলাম, কিন্তু কোন দিকে যাচ্ছি কোনো খেয়াল নেই আমাদের। আকাশে তখন থালার মতো পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্নার আলোতে পথ দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না। আমি সবাইকে টর্চের আলো নিভিয়ে ফেলতে বললাম। এমন সময় আবারও সেই ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। দ্রুত গতিতে মরমর শব্দে গাছের ডালপালা সরিয়ে কিছু একটা যেন এদিকেই এগিয়ে আসছে। আরও কাছে, আরও কাছে। পায়ের ব্যথা পুরোপুরি না সারার কারণে অঙ্কিত আমাদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে পারছিল না। হঠাৎ পেছন থেকে অঙ্কিতের আর্তনাদ শুনে ঘুরে তাকালাম, কিন্তু কোথায় সে? মুখ তুলে এবার প্রথমবারের জন্য দেখলাম সেই বিভীষিকাটিকে। কালো কাপড়ে ঢাকা রয়েছে তার সর্বাঙ্গ। মুখটা তার দেখা যাচ্ছে না ঠিকই, তবে সে যে একজন নারী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। এরপর তার পায়ের দিকে চোখ পড়তেই আমাদের শিরদাঁড়া বেয়ে যেন একটা হিমশীতল তরল বয়ে গেল। ঠিক গবাদি পশুর পায়ের আকৃতির তার পা দুটি, হুবহু সেই মূর্তির মতোই। জান্তব গলায় অট্টহাসি হাসতে হাসতে এক হাতে অঙ্কিতের গলা চেপে ধরে সেই বিকট আকৃতির নারী মূর্তিটি লম্বা লম্বা পদক্ষেপে ভয়ঙ্কর দ্রুত গতিতে এগিয়ে চলছে। স্যাম, স্যাম, হোয়াট ওয়াজ দ্যাট? এবার যে ওটা আমাদের অঙ্কিতকেও নিয়ে গেল, বাট উই কুডন্ট ডু এনিথিং। ভয়ার্ত গলায় কথাগুলো বলে রিতম কান্নায় ভেঙে পড়ে। আমি তখনও রীতিমতো ভয়ে কাঁপছি। এরকম দৃশ্য দেখে যে কোনো সাহসী মানুষও রীতিমতো ভয় পেতে বাধ্য। রিতমকে সাহস যোগাবো সেই ক্ষমতা আমারও নেই। এমন সময় অঙ্কিতের করুণ আর্তনাদ শুনতে পেলাম। পরপর দুই বন্ধুকে হারানোর কষ্টটা বুক ফেটে বেরিয়ে আসতে চাইল। রিতমের দিকে তাকিয়ে দেখলাম দুহাতে মুখ ঢেকে কেঁদে চলেছে ও। নিজেকে শান্ত করে তখন ওর কাঁধে হাত রেখে বললাম, রিতম, যা বলছি মন দিয়ে শোন ভাই।
গ্রামের রাস্তা খুব একটা দূরে নয়। আকাশের চাঁদ তোকে সঠিক পথের দিশা দেবে। উত্তর পূর্ব দিক বরাবর যেতে থাকলেই খুব শীঘ্রই তুই গ্রামে পৌঁছে যেতে পারবি। আমার কথা ভাবিস না। কিছুটা কাজ কিন্তু এখন আমার বাকি আছে। যদি বেঁচে ফিরি তবে গ্রামেই আমাদের দেখা হবে, আর যদি না ফিরি তাহলে ভেবে নিস বাকি দুজনের মতোই আমিও আর এই পৃথিবীতে নেই। তবে বাকি দুই বন্ধুর মতো ওই ভয়ঙ্কর অপশক্তির হাতে তোর মৃত্যু কিন্তু আমি দেখতে পারবো না রে। অভি আর অঙ্কিতের জীবনের মূল্য ওই পিশাচিনীকে চোকাতেই হবে। তুই চলে যা রিতম। আমার কথা শুনে রিতম তখন চরম আপত্তি জানিয়ে বলে, না স্যাম, সেটা কখনোই হতে পারে না। আমার প্রিয় বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতো পালিয়ে যেতে আমি শিখিনি। মরলে একসাথেই মরব, একসঙ্গেই শাস্তি দেব ওই ভয়ঙ্কর রাক্ষসীকে। রিতমের এমন সুদৃঢ় কণ্ঠস্বর আমি এর আগে কখনো শুনিনি। ওর দু চোখে তখন হিংস্র পশুর মতো দৃষ্টি। ওর ওই সিদ্ধান্তে তখন আর বাধা দেওয়ার সাহস আমার হলো না। আমি প্যান্টের পকেট থেকে গঙ্গা জল ভর্তি শিশিটা বার করে পাশে রাখতেই রিতম বলল, এটা কি আছে এর মধ্যে? এখানে আসার আগে আমার ঠাকুরদা এটা আমার হাতে দিয়ে বলেছিলেন, এই পবিত্র গঙ্গা জল আমাদেরকে যে কোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু এটা যে এমনভাবে কাজে লেগে যাবে তা কখনো উপলব্ধি করতে পারিনি। আমার ঠাকুরদার যজমানি করতেন, জীবনে অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন প্রচুর। সুতরাং এইসব বিষয়ে তার ধারণা কল্পনাতীত। অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি আমাকে বেশ কয়েকটা মন্ত্র শিখিয়েছিলেন। হায় রে, সত্যি কি দুর্ভাগ্য, তাই না? আমাদের এসেছিলাম একটা অ্যাডভেঞ্চারে, ভেবেছিলাম ফিরে গিয়ে জমিয়ে একটা আর্টিকেল লিখব, কিন্তু ফেরাটাই যে এখন অনিশ্চিত হয়ে গেল রে। ফিরতে পারি অথবা না পারি, উই উইল ফাইট এগেইনস্ট দ্যাট শিট। লড়াই করে তবেই না হয় জীবনটা দেব। চোয়াল শক্ত করে কথাগুলো বলল রিতম। একটা প্ল্যান এসেছে আমার মাথায়, জানি না কতটা সফল হবে এই প্ল্যান, তবে তার আগে কয়েকটা কাজ সেরে নিতে হবে আমাদেরকে। কি কাজ? আর তোর প্ল্যানটাই বা কি? আমরা তখন একটা বড় গাছের আড়ালে গিয়ে বসলাম। রিতমকে ওর ছুরিটা বার করতে বলে আমি নিজের কোমরে গোজা ছুরিটাও বার করলাম। খাপ থেকে ছুরি দুটোকে বার করে গঙ্গা জল ভর্তি শিশিটা থেকে খানিকটা জল নিয়ে সেই ছুরি দুটোকে শুদ্ধ করে নিতে নিতে বললাম, ভূত প্রেত পিশাচ দানব সর্বদাই এই লোহা বা যে কোনো পবিত্র বস্তুকে ভয় পেয়ে এসেছে। এ কথা নিশ্চয়ই শুনেছিস? হ্যাঁ, এরকম কথা আমিও শুনেছি, তবে কিছুই না, এবার এটা প্রমাণ করার পালা। এই বলে ছুরি দুটোকে পুনরায় খাপের ভেতর ঢুকিয়ে কোমরে গুজে নিলাম। এবার আমার গলা থেকে পৈতেটা খুলে বাকি জলটুকু দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে আবার গলায় জড়িয়ে নিলাম এবং ফাঁকা শিশিটাকে ভেঙে তার অর্ধেক অংশ বাম পকেটে ঢুকিয়ে নিয়ে আমার প্ল্যানটা ভালো করে রিতমকে বুঝিয়ে দিলাম। সব দেখে এবং শুনে রিতম বলল, ভাই, এতে কাজ হবে তো? ওই বিভৎস জীবটাকে অন্তত আহত করতে পারলেও আমাদের শান্তি। রিতমকে তখনকার মতো আশ্বাস দিয়ে বললাম, ঈশ্বরের শক্তির কাছে কোনো শক্তি বড় নয় রিতম, সুতরাং তার পুজোতে ব্যবহৃত উপাদানের শক্তিও যে কম নয়। আমি জানি না আদৌ আমরা সফল হতে পারবো কিনা, তবে আমাদের কাছে ঈশ্বরের উপর বিশ্বাস এবং ভরসাটুকুই হবে ওই বিভীষিকাটিকে ধ্বংস করার ব্রহ্মাস্ত্র। বেশ খানিকটা এগিয়ে এসেছি, কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। চাঁদের উজ্জ্বল জ্যোৎস্না মেখে এই অরণ্য তখন তার মায়াবী রূপ ধারণ করেছে। একটা গাছের দিকে চোখ পড়তেই অঙ্কিতের মৃতদেহটা দেখতে পেলাম। ছিন্ন ভিন্ন সেই মৃতদেহ থেকে ঝরে পড়ছে রক্তের ধারা। রিতম রাগে দুঃখে জর্জরিত হয়ে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। এমন সময় গাছের পাতায় মরমর শব্দ তুলে আমাদের সামনে এসে উপস্থিত হলো সেই বিভীষিকা। জান্তব গলায় একটা বিশ্রী অট্টহাসি হেসে প্রচণ্ড এক হুঙ্কার ছাড়ল সে। এবার তার মুখটা আমি স্পষ্ট দেখতে পেলাম। রক্তহীন ফ্যাকাশে সেই মুখে নীল নীল শিরা উপশিরাগুলো জেগে উঠে মুখটাকে আরও ভয়াবহ করে তুলেছে। রক্তে রাঙা লকলকে জিভটা যেন তাজা রক্তের স্বাদ নিতে উৎসুক। সুচালো দাঁতগুলো যেন এই মুহূর্তেই আমাদের শরীর ছিন্ন করার জন্য প্রস্তুত। ভাটার মতো জ্বলতে থাকা তার দুই চোখে রয়েছে কেবলমাত্র ঘৃণা আর প্রতিহিংসার ছাপ।
মাথার চুলগুলো গাছের শেকড়ের ন্যায় এঁকে বেঁকে হাওয়ায় উড়ছে এবং তার মাথার দুপাশে রয়েছে বাঁকানো কালো দুটো শিং। তার সমগ্র পৈশাচিক মুখটা জুড়ে তখন বিরাজ করছে এক নরকের ভয়াবহতা। আমি এক পা করে পেছনে সরতে সরতে হঠাৎই একটা গাছে আমার পিঠ ঠেকে যায়। হে ঈশ্বর, এই কি তবে এই অভিশপ্ত অরণ্যের পিশাচিনী যার নাম শুনলে মানুষ পর্যন্ত ভয় পায়? চুন্নি। সেই ভয়ঙ্কর মূর্তি তার তীরের ফলার মতো লম্বা নাক দিয়ে আমার শরীরটাকে একবার শুঁকে নিল। বোধহয় তাজা রক্তের ঘ্রাণ নিল সে, এবং তৎক্ষণাৎ আমার গলার টুটি চেপে ধরে আমাকে সেই গাছের মাঝ বরাবর তুলে ধরল সে। ধারালো নখের আঘাতে আমার গলার চামড়া কেটে রক্তপাত হতে শুরু করেছে তখন। তবে এখন আর আমার প্রাণের ভয় নেই, কারণ আমিও অপেক্ষায় ছিলাম এই মুহূর্তটারই। চুন্নি তখন তার লাল লকলকে জিভটা বার করে আমার গলার কেটে যাওয়া অংশটা থেকে গড়িয়ে পড়া রক্তটা একবার চেটে নিল এবং তার আরেকটি হাত তুলে আমার বুকে সেই হাতের ধারালো নখগুলো বসিয়ে দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আমি লক্ষ্য করলাম রিতম ছুটে এসে তার ছুরিটা বসিয়ে দিল সেই ভয়ঙ্কর অপশক্তির একটি পায়ে। একটা হুঙ্কার ছেড়ে সে তখন রিতমের দিকে মুখ ফিরিয়ে হাতের এক ঝটকায় ওকে বেশ খানিকটা দূরে ছিটকে ফেলে দেয়, এবং সেই সুযোগে আমিও কোমর থেকে ছুরিটা বার করে পিশাচিনীর বুকের বাঁ দিকে লক্ষ্য করে সজোরে গেঁথে দিলাম। পবিত্র গঙ্গা জলের স্পর্শ এবং ধারালো লোহার ছুরির আঘাতে পিশাচিনীর যন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে উঠল। কিন্তু তখনও আমার গলা থেকে তার হাত বিন্দুমাত্র সরেনি, বরং সেটা যেন আরও চেপে বসতে শুরু করেছে। দম বন্ধ হয়ে আসলেও সেই সময় নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি যেন আমি অনুভব করতে পারছিলাম। ওই রাক্ষসের বুকের বাঁদিকে বসিয়ে দেওয়া ছুরিটা আমি তখন সর্বশক্তি দিয়ে দুহাতে চেপে আরও ভেতরে প্রবেশ করিয়ে দিলাম। প্রায় 9 ইঞ্চির ব্লেডের সার্ভাইভাল নাইফটি তখন সেই ডাইনির বুক ফুঁড়ে তার অপবিত্র হৃৎপিণ্ডটাকে ছেদ করেছে। এক প্রকার কালো ঘিনঘিনে তরল সেই ক্ষত থেকে নির্গত হয়ে ছুরির বাট বেয়ে ঝরে পড়ছে। পর মুহূর্তেই আমার গলায় জড়ানো পৈতেটা হাতে তুলে আমি ওর কপালে ঠেকাই এবং মুখে জপ করতে থাকি ঠাকুরদার কাছ থেকে শেখা ভগবান বিষ্ণুর এক শক্তিশালী মন্ত্র, ওম মোহরজিতায়া নামাহ, ওম মোহরজিতায়া নামাহ, ওম মোহরজিতায়া নামাহ। পুড়ে যাওয়ার মতো তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে সেই পিশাচিনী। উচ্চস্বরে বিষ্ণু মন্ত্রটি 3 বার জপ করার পর মুহূর্তেই আমি অনুভব করলাম আমার গলার উপর তার চেপে বসা হাতটা এবার আলগা হতে শুরু করেছে। তৎক্ষণাৎ বাম পকেট থেকে ভাঙা গঙ্গা জলের শিশিটা বার করে বিদ্যুৎ গতিতে সেই ভয়ঙ্করী ডাইনির গলা লক্ষ্য করে সেটা চালিয়ে দিই। তীব্র আর্তনাদ করে ওঠে চুন্নি। তখন সে আমার গলা ছেড়ে দেয়, কিন্তু মাটিতে লুটিয়ে পড়ার আগেই সে আমার বুকে তার ধারালো নখের আঁচড় বসিয়ে দেয়। মাটিতে পড়ে তখন যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করে সেই পিশাচিনী। আমার বুকের ক্ষত থেকেও তখন অঝরে রক্তপাত হতে শুরু হয়েছে। আমাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে রিতম খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসে আমার কাছে। নিজের গায়ের জামাটা খুলে আমার বুকের ক্ষতস্থানে সেটাকে ভালোভাবে পেঁচিয়ে দেয় সে। যন্ত্রণায় কাতর হয়ে ভাঙা ভাঙা গলায় আমি তখন বললাম, রিতম, শেষ কাজটা কিন্তু তোকেই করতে হবে, দেরি করিস না। ওদিকে সেই বিভীষিকা তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং সেই মুহূর্তে আমি গলা থেকে ভিজে পৈতেটা খুলে রিতমের হাতে দিয়ে দিতেই সে তার শরীরের সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে প্রচণ্ড ক্ষোভে চিৎকার করে উঠে প্রায় বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ওই চুন্নির ঘাড়ের উপর, এবং ভেজা পৈতেটাকে চুন্নির গলায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফাঁস লাগিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে টেনে ধরল সেটা। পৈশাচিক আর্তনাদে সমস্ত অরণ্য যেন কেঁপে উঠল আরও একবার। পবিত্র শক্তির কাছে সবসময় অশুভের পরাজয় ঘটে এসেছে, এবং আজকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। চুন্নির শক্তি যেন এবার ধীরে ধীরে হীন হয়ে আসছে। 3 ব্রহ্মগ্রন্থি এবং 9 দেবতার নাম স্মরণের দ্বারা তৈরি এই যজ্ঞোপবীতের শক্তিশালী স্পর্শে চুন্নির মাথাটা ধর থেকে আলাদা হয়ে যেতেই তার সমস্ত শরীরটা পোড়া ছাইয়ে পরিণত হয়। রিতম তখনও হিংস্র পশুর মতো চিৎকার করে চলেছে এবং মুখে একটা কথাই বলে চলেছে, Die in hell and never come back. অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে আমি দৃশ্যটা দেখছিলাম। তখন
এরপর সে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, উই ডিড ইট স্যাম, উই ডিড ইট। রিভেঞ্জ নেওয়া সম্পূর্ণ হয়েছে আমাদের। আমাদের বন্ধুদের প্রাণের সঠিক মূল্য চোকাতে হয়েছে ওই ডাইনিকে। তোর কথাই সত্যি হলো, ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র। ভরসা, ভরসা বিশ্বাসের মতো বড় অস্ত্র যে আর হয় না রে। স্যাম, স্যাম তুই শুনতে পাচ্ছিস? স্যাম, স্যাম। দেখলাম ওর দুই চোখ তখন জলে ভরে উঠেছে। রিতমকে জড়িয়ে ধরার ক্ষমতা তখন আমার ছিল না, এমনকি উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও আমি হারিয়ে ফেলেছিলাম। রিতম দৌড়ে এসে আমার গলায় পৈতেটা জড়িয়ে দিয়ে আমাকে ওর কাঁধে তুলে নিল। এটাই বোধহয় জঙ্গলের শেষ প্রান্ত ছিল, কারণ জ্ঞান হারানোর শেষ মুহূর্তে শুনতে পেলাম রিতম যেন চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করছে, হয়তো গ্রামেরই কাউকে। জ্ঞান ফিরলে চোখ খুলে দেখি আমার চারপাশে তখন গ্রামবাসীদের ভিড়। গ্রাম্য ভাষায় নিজেদের মধ্যে কি যেন কথা বলে চলেছে তারা, এবং প্রশ্নসূচক দৃষ্টিতে বারবার আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। আমি দেখলাম আমার বুকের ক্ষতস্থানে তখন ব্যান্ডেজ বাঁধা। রিতম সেই সময় আমার পাশেই বসেছিল। আমাকে চোখ খুলতে দেখে সে বলল, হাউ ডু ইউ ফিল? যন্ত্রণা কমেছে? আমি ধীর গলায় উত্তর দিলাম, আগের মতো যন্ত্রণা নেই, তবে শরীরটা ভীষণই দুর্বল। গ্রামবাসীদের ভিড়ের মধ্য থেকে তখন একজন বয়স্ক লোক আমার কাছে এসে বললেন, चिंता की कोई बात नहीं है बेटा, कुछ दिन के अंदर ही तुम्हारा ये घाव पूरी तरह से भर जाएगा, क्योंकि यहाँ का जड़ी बूटियाँ बहुत ही फायदेमंद होता है। और हाँ, तुम्हारा ये दोस्त जंगल में हुआ हादसे के बारे में हम लोगों को सब कुछ बता चुका है। तुम लोग चुन्नी के हाथ से बच के आए, ये बहुत बड़ी बात है। उसके हाथ से जिंदा निकलना लगभग नामुमकिन था। आप इसके बारे में जानना चाहते थे ना, तो सुनिए, इस घटना के पीछे भी एक इतिहास छुपा है। কি ইতিহাস আমাদের বলতে পারবেন? এরপর সেই বৃদ্ধ লোকটি পূর্বে ঘটে যাওয়া ঘটনার যে বর্ণনা দিলেন তা হলো এই। आज से प्राय 30 আজ बरस থেকে প্রায় 30 বছর আগের কথা। একটি লোক তার মেয়েকে সঙ্গে নিয়ে এই গ্রামেই ঘুরে ঘুরে ভিক্ষে করত। লোকটার নাম ছিল বিনোদ থাপা এবং মেয়েটির নাম চুন্নি থাপা। মেয়েটার বয়স তখন 18 ছুঁই ছুঁই। সে ছিল অসম্ভব সুন্দরী। এমন একটা মানুষের এমন সুন্দর মেয়ে কিভাবে হতে পারে তা কেবল ঈশ্বর ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয়। এমনকি দারিদ্রতার সামান্যতম ছাপটুকুও পড়েনি সেই মেয়েটির মুখে। গ্রামবাসীরা হামেশাই লোকটিকে চাল, ডাল, ফলমূল দিয়ে সাহায্য করত। সে জানিয়েছিল তার বাড়ি এই রাজ্যেরই কোনো এক জেলায়। প্রচণ্ড বন্যায় তারা তাদের সর্বস্ব হারিয়ে যাযাবরের মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। জাদু বেলকি দেখিয়ে ভিক্ষা করে তাদের কোনো রকমে দিন কাটে। গ্রামবাসীদের দয়া হয় লোকটার উপর। তাছাড়াও লোকটার নাকি জাদুবিদ্যাও আছে। এই গ্রামের অধিকাংশ মানুষের পেট চলে সেই জাদুর উপরে নির্ভর করে। ইতিমধ্যেই সে বিভিন্ন স্বাদের জাদু দেখিয়ে গ্রামবাসীর মনও জয় করেছে। এরপর গ্রামবাসীরাও বেশ খুশি হয়েই ওদেরকে ওই গ্রামে ঠাঁই দেয়। পঞ্চায়েতের সাহায্য নিয়ে একটা ঘরও বানিয়ে দেওয়া হয় তাদের থাকার জন্য। কিন্তু গ্রামবাসীরা কেউই তখনও উপলব্ধি করতে পারেনি তাদের ভবিষ্যতে কিসের কালো ছায়া পড়তে চলেছে। বেশ কয়েকদিন পর বিনোদের বাড়ির আশেপাশের লোকেরা গভীর রাতে ওদের ঘর থেকে মেয়েলি গলায় কেমন অদ্ভুত কান্নার শব্দ শুনতে আরম্ভ করে। এরপর থেকে মাঝে মাঝেই গভীর রাতে সেই কান্নার শব্দ তাদের কানে ভেসে আসতে থাকে। সেই কান্নার সুরে অনেক যন্ত্রণা মিশ্রিত ছিল। গ্রামের কয়েকজন একদিন বিনোদকে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় চুন্নির মাথায় নাকি এক কঠিন ব্যামো আছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটা ওইভাবে পড়ে পড়ে কাতরাতে থাকে। তার পক্ষে নাকি মেয়েকে বাঁচানো আর সম্ভব নয়, কারণ শহরে গিয়ে মেয়েকে চিকিৎসা করানোর মতো সাধ্য তার নেই। বিনোদের কথা শুনে তখন গ্রামবাসীরা দুঃখ প্রকাশ করে এবং এরপর তারা তাকে এ ব্যাপারে আর কখনো কিছু জিজ্ঞাসা করেনি। সেবার ভীষণ বৃষ্টি শুরু হলো। একটানা 7 দিনের বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের জল ফুলে ফেপে উঠল। নদে বান ডাকল। বানের তোরে ক্ষেতের পর ক্ষেত নষ্ট হলো। বহু গবাদি পশু জলে ভেসে গেল। বহু ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হলো। আশেপাশের গ্রামেরও অনেক ক্ষতি হলো। গ্রামের গরিব চাষিদের মধ্যে অনেকেই সেই লোকসানের ভার বহন করতে না পেরে
আত্মহত্যা করল। হাহাকার এবং কান্নার শব্দে গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু গ্রামবাসীর এই চরম দুর্দশার দিনে বিনোদ আর চুন্নিকে গ্রামের মানুষদের প্রতি কোনো রকম দুঃখ প্রকাশ কিন্তু করতে দেখা গেল না। গ্রামের বেশ কয়েকজন বয়স্ক তান্ত্রিক গোছের মানুষ তখন সন্দেহ প্রকাশ করল, এই বিপর্যয়ের পেছনে নিশ্চয়ই কোনো অপদেবতার হাত রয়েছে। তাদের সব সন্দেহ গিয়ে পড়ল ওই বিনোদ এবং তার মেয়ে চুন্নির উপর। গ্রামবাসীদের কাছে তারা নিশ্চয়ই কোনো কিছু গোপন করেছে। একদিন গভীর রাতে আবারও সেই করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে এলো তাদের ঘর থেকে। এই রহস্য উদ্ঘাটনের জন্য সবাই আগে থেকেই তৈরি ছিল। গ্রামের বেশ কয়েকজন লোক সেই মুহূর্তে দরজা ভেঙে ওদের ঘরে ঢুকল এবং তারপর তারা যা দেখল সেই দৃশ্য তারা আগে কোনোদিনও দেখেনি। তন্ত্রমন্ত্র এই গ্রামের পরিচিতি বহন করে, কিন্তু এই ধরনের পূজাপাঠের সঙ্গে তারা কখনোই লিপ্ত নয়। তারা সেই ঘরে অদ্ভুত দর্শন মুন্ডহীন এক মূর্তিকে দেখতে পেল। মূর্তির হাত দুটো তোলা রয়েছে মাথার উপর এবং সেই দুই হাতে ধরা রয়েছে দুটো ছাগলের শিং। মূর্তির পা দুটো ছিল ভীষণই আশ্চর্য রকমের, অনেকটা গবাদি পশুর পায়ের আকৃতির, এবং সেই মূর্তির পায়ের কাছে বস্ত্রহীন শরীরে হাঁটু গেড়ে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে চুন্নি, এবং তার পাশেই তার বাবা বসে রয়েছে পঞ্চমুণ্ডী আসনে। চুন্নির হাতের তালু থেকে ঝরে পড়া রক্ত মূর্তির পায়ে নিবেদন করা হচ্ছে এবং ঘরময় ছড়িয়ে আছে পশুর হাড়, কোনোটা আবার মানুষেরও। মূর্তির পায়ের সামনে রয়েছে একটি মাটির বেদি এবং বেদির উপর আঁকা রয়েছে একটি বৃত্ত, যার মধ্যে আঁকা ত্রিভুজাকৃতি ঘরগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন পাখির পালক এবং পশুর চামড়ার টুকরো টুকরো অংশ। এই দৃশ্য দেখার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কোনো মতেই ওদেরকে আর এই গ্রামে থাকতে দিতে রাজি হয় না তারা। গ্রামবাসীদের পায়ে ধরে কাকতি মিনতি করেও কোনো লাভ হয় না। অবশেষে সেই অদ্ভুত দর্শন মূর্তিটিকে সঙ্গে নিয়েই ওরা এই গ্রাম ছাড়তে বাধ্য হয়। এই ঘটনার প্রায় মাস কয়েক পরে জঙ্গলের একটি গাছের মাঝ বরাবর ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া গেল ওই গ্রামেরই এক কাঠুরের ছিন্ন ভিন্ন মৃতদেহ। বুক থেকে পেটের নিচ পর্যন্ত ভীষণ ধারালো কিছু দিয়ে নৃশংসভাবে চিরে ফেলা হয়েছে তার। প্রথমটায় এটা কোনো হিংস্র জন্তুর কাজ বলে ধরে নেওয়া হলেও পরে ভেবে দেখা গেল কোনো পশুর পক্ষে এরকম খাড়া একটা গাছে মৃতদেহ নিয়ে আদৌ কি ওঠা সম্ভব? এই জঙ্গলে বাঘ বা সিংহের মতো হিংস্র পশুরা তো বাস করে না। বুনো হাতি, ভাল্লুক বা গন্ডারের পক্ষে একজন মানুষকে এরকম নৃশংসভাবে মেরে গাছে ঝুলিয়ে রাখাটা কোনোভাবেই সম্ভব নয়। এই জঙ্গলে হামেশাই কাঠুরেরা কাঠ কাটতে আসে, অথচ এই নৃশংস ঘটনা কিন্তু এই প্রথম। এই ঘটনার পরপর আরও বেশ কয়েকজন গ্রামবাসীর ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার হলো গাছের ওপর থেকে। একইভাবে তাদেরও মৃত্যু ঘটেছে। পশু পাখিরাও রেহাই পেল না সেই ভয়ঙ্কর আততায়ীর হাত থেকে। সেই সময় গ্রামের মানুষ প্রশাসনের থেকেও তন্ত্রমন্ত্রকে বেশি ভরসা করত। তাদের মনে হলো পুজো পাঠের মাধ্যমে নিশ্চয়ই আবারও সেই অপদেবতাকে জাগিয়ে তোলা হয়েছে। গভীর রাতে জঙ্গল থেকে এক হাড় হিম করা হুঙ্কার ভেসে আসতে থাকে, তবে তা কোনো হিংস্র পশুর হুঙ্কার নয়। একদিন গ্রামের দুই তান্ত্রিক সহ গ্রামবাসীরা সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হয়। জঙ্গলের অনেক গভীরে চলে এসে তারা একটি কালো রঙের কাঠের বাড়ি দেখতে পায়। একতলা হলেও বেশ উঁচু সেই বাড়ির ছাদ। এই ঘন জঙ্গলে কাঠের বাড়ি দেখে গ্রামবাসীদের মনে হয় এখানে নিশ্চয়ই কোনো অনৈতিক কার্যকলাপ চলে। দরজায় বেশ কয়েকবার করাঘাত করেও যখন কেউ দরজা খুলল না, তখন দরজা ভেঙেই ঘরে ঢুকতে হলো তাদের, এবং ঘরে ঢুকেই তারা দেখতে পেল তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া সেই দুইজন মানুষকে, সেই বিনোদ এবং তার মেয়ে চুন্নিকে। গ্রামবাসীরা তাদের এই গোপন আস্তানায় এমনভাবে হানা দেবে সেটা হয়তো তারা উপলব্ধি করতে পারেনি। গ্রামবাসীদের দেখে ভয়ে বিনোদ তখন তার মেয়েকে বুকে জড়িয়ে তখন খাটের এক কোনায় বসে রয়েছে। কয়েকজন মহিলা তেড়ে গিয়ে চুন্নির চুলের মুঠি ধরে ওকে খাট থেকে নামিয়ে এনে মেঝেতে ফেলে চড়থাপ্পড় মারতে আরম্ভ করে। তাদের কারোরই তখন মাথার ঠিক নেই। একদল গ্রামবাসী তখন বিনোদকে হিড়হিড় করে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায়। ঘরের এক পাশ দিয়ে উঠে যাওয়া সিঁড়িটা দেখতে পেয়ে দুই তান্ত্রিক সহ বেশ কয়েকজন সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে একটি ঘর দেখতে পায়, এবং সেই ঘরেই তারা আবিষ্কার করে সেই অদ্ভুত দর্শন মূর্তিটিকে। গ্রামবাসীদের কাছে ধরা সেই বাপ এবং মেয়ে সকলের সামনেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে
এবং আত্মহত্যার সময় পাগলের মতো চিৎকার করতে করতে বলতে থাকে যে তাদের করাল ছায়া এই জঙ্গলের উপর থেকে কখনো কাটবে না। স্থানীয় লোকেরা মূর্তিটিকেও আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সফল হতে না পেরে সেই ঘর থেকে বেরিয়ে আসে তারা। এমনকি সারা বাড়িটিতে কেরোসিন ছড়িয়েও আগুন ধরাতে সকলে ব্যর্থ হয়। ঘরের দরজায় তালা ঝোলানোর পর তান্ত্রিকদ্বয় মন্ত্র আওড়াতে আওড়াতে গঙ্গা জলে শোধন করা একগুচ্ছ লাল সুতোর দ্বারা সম্পূর্ণ বাড়িটাকে একটি বন্ধনে আবদ্ধ করে এবং বাড়ির প্রতিটি কোণায় একটি করে সিঁদুর মাখানো লেবু ঝুলিয়ে দেয় তারা। তান্ত্রিকরা বুঝেছিল এই পিতা এবং কন্যার আত্মা অশুভ শক্তি হয়ে তাদের ভয়ঙ্কর তাণ্ডবলীলা জুড়বে এই জঙ্গলের বুকে। এভাবেই তাদের তন্ত্রশক্তির দ্বারা এই ভক্তের আত্মা এবং তার প্রভুকে ওই বাড়ির ভেতর বন্দী করে তারা। ওদিকে বিনোদকে তখন আধমরা অবস্থায় একটি গাছের সাথে বেঁধে তার উপর কেরোসিন তেল ঢালার পর জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটা ওর উপর ছুড়ে দিয়ে গ্রামবাসীরা বাড়ির পথ ধরে। বৃদ্ধের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর আমার কাছে ব্যাপারটা জলের মতো স্পষ্ট হয়। গভীর জঙ্গলে দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িতে চুন্নির বন্দি আত্মা তার প্রভুর সেবা করতে অপারগ ছিল, কারণ তার প্রয়োজন ছিল মানবদেহের তাজা রক্তের। এই বাড়িতে বন্দি অবস্থায় পড়ে থেকে কেবলমাত্র রক্তের অভাবে প্রভুকে নৈবেদ্য অর্পণ করা তার সম্ভব হয়ে ওঠেনি। আর তারপরই একদিন সেই আমাদের আগমন ঘটায় চুন্নির আত্মা সর্বপ্রথম অভিকেই তার প্রভুর ভক্ত হিসেবে বেছে নিয়েছিল, কারণ আমাদের মধ্যে অভি ছিল সবথেকে দুর্বল প্রকৃতির। যেই কারণে খুব সহজেই অভিকে বশে এনে তার শরীরে নিজেকে প্রবেশ করে তার রক্তেই প্রভুকে নৈবেদ্য অর্পণ করেছিল সে, এবং তার প্রভুর কৃপাতেই সে ধারণ করেছিল ওই বিভীষিকাময় রূপ। তবে চূর্ণীর অপবিত্র আত্মা চিরতরে বিদায় নিলেও তার প্রভু কিন্তু এখনো সেই বাড়িতেই বিরাজমান। বৃদ্ধ জানিয়েছিলেন, আমাদের এই ঘটনার পর তৎক্ষণাৎ এই গ্রামেরই কয়েকজন তান্ত্রিক সহ বেশ কিছু গ্রামবাসী আবারও সেই জঙ্গলের গভীরে উপস্থিত হয় এবং পুনরায় তন্ত্রশক্তির দ্বারা সেই পরিত্যক্ত বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দেয়। আমার সুস্থ হতে তাও বেশ কয়েকদিন সময় লেগেছিল। বাড়িতে ফিরে আসার পরেও মানসিক চাপ সহ্য করতে হয়েছিল বহুদিন। অভি এবং অঙ্কিতের কথা মনে পড়লে এখনো আমার বুকটা চিনচিন করে ওঠে, কারণ ওদের মৃত্যুর দায় খানিকটা আমার ওপরেও যে বর্তায়। কেননা আমার অনুরোধেই তো সাড়া দিয়ে ওরা ওই অ্যাডভেঞ্চারের পথে সামিল হয়েছিল। আমার কাহিনী বলা শেষ হলে যতীন বলল, বেশ কয়েক বছর আগে একটা আর্টিকেলে পড়েছিলাম, ওই অঞ্চলে কোনো এক জঙ্গলে হিংস্র পশুর হামলায় 2 বাঙালি পর্যটকের মৃত্যুর কথা। হতে পারে এরাই তারা। কিন্তু তুই যে ঘটনার কথা বলছিস তার কোনো যথাযথ প্রমাণ কি তোর কাছে আছে? না, নেই। কারণ মোবাইল ক্যামেরার মতো দরকারি জিনিসপত্রগুলো আমরা সেই রাত্রে তাঁবুর মধ্যেই ফেলে এসেছিলাম, কারণ ওই পরিস্থিতিতে প্রমাণ জোগাড় করার মতো মানসিক অবস্থা তখন আমাদের ছিল না। তবে সব থেকে বড় প্রমাণ হলো আমি আমার 2 বন্ধুকে হারিয়েছি, এবং এর সাথে আরও একটি প্রমাণ যা আজও আমি নিজ শরীরেই বহন করে চলেছি এবং ভবিষ্যতেও চলতে হবে। আমার এই কথা শুনে তখন সঞ্জয়দা, যতীন এবং সায়ন প্রায় একসাথেই জানতে চাইল কি সেই প্রমাণ। এরপর আমি শার্টের বোতামগুলো খুলতেই বেরিয়ে পড়ল আমার জীবনের সবথেকে বড় যন্ত্রণার বিভৎস চিত্রটি। বিভৎসতার এই কুৎসিত চিত্রটিকে কোনোদিনই মানুষের চোখের সামনে তুলে ধরার সাহস আমার হয়নি, কারণ প্রমাণস্বরূপ এই চিত্রটি মানুষের কাছে উপস্থিত করলে তারা কোনো না কোনোভাবে সেটাকে খারিজ করেই ছাড়বে। কিন্তু আজ যখন আবারও সেই প্রমাণের কথা উঠল, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। দেখলাম সঞ্জয়দা, যতীন এবং সায়ন তখন ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার বুক থেকে পেটের নিচ পর্যন্ত কালশিটে পড়ে যাওয়া সেই পিশাচিনির ধারালো নখের 5টি অভিশপ্ত আঁচড়ের দিকে। তবে এই ঘটনার ওপর মানুষের বিশ্বাস বা অবিশ্বাসের প্রতি আমার কখনোই কোনো প্রশ্ন ছিল না, এমনকি আজও নেই। কারণ জীবনে কখনো কখনো মানুষকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যার ভুক্তভোগী একমাত্র সে নিজেই। সঞ্জয়দার কোয়ার্টার থেকে বেরোতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রিতমের নামটা দেখেই কলটা রিসিভ করলাম। কিরে, ডেস্টিনেশন ঠিক হলো? Obviously. কোথায়? Okigahara, the suicide forest, Japan. What do you say? ওকে,
সো লেটস গো দেয়ার।